লোন নেয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে বা কি ধরনের ক্রেডিট স্কোর দরকার হয়, এই ব্যাপারে একটু অবশ্যই জানতে চাই। এই ব্যাপারে একটু আপনি একটু আলোক করবেন। না, এটা ব্যাংকিং বিষয়, যারা মর্গেজ করে তাদের আইডিয়া ভালো, কিন্তু আমরা যেহেতু রিয়েল এস্টেট করি দীর্ঘদিন, বিভিন্ন মর্গেজ কোম্পানির সাথে, ব্যাংকের লোন অফিসারদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে আমি দুটা কথা বলতে চাই যেটা সবারই জানা উচিত। অবশ্যই। সেটা হলো, যখনই একটা ফ্যামিলি বাড়ি কেনার চিন্তা করবে, তখন তার নিজেকে আগে মর্গেজ ব্রোকার কিংবা ব্যাংকের লোন অফিসারের সাথে বসে নিজেকে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করার দুইটা ওয়ে আছে এখন দেশে। একটা হলো যেমন ডাউন পেমেন্ট দিয়ে লোন নেওয়া, আর একটা হলো ডাউন পেমেন্ট প্লাস ইনকাম ডকুমেন্ট শো করে লোন নেওয়া, আর একটা হলো ইনকাম ডকুমেন্ট শো না করে লোন নেওয়া। ইনকাম ডকুমেন্ট শো না করে যে লোন নেওয়া হয় সেক্ষেত্রে 20% থেকে 30% ডাউন পেমেন্ট লাগে। ক্রেডিটটা অবশ্যই ভালো থাকতে হবে। ভালো বলতে ক্রেডিট স্কোর 700-এর উপরে থাকতে হবে। 7 থেকে 8, 850 এগুলি বেস্ট ক্রেডিট স্কোর। অর্থাৎ কেউ যদি ক্রেডিট কার্ড ইউজ করে কিংবা গাড়ি কিনে ইনস্টলমেন্ট লোনগুলি ঠিকভাবে পরিশোধ করে, কোনো লেট না করে, তাহলে তার ক্রেডিট স্কোরটা বিশ্বাসযোগ্য এবং স্কোরটা থাকে 700-এর উপরে সবসময়, কোনো সন্দেহ নাই। এই ধরনের কাস্টমাররা যদি ইনকামেও কোয়ালিফাই করে, যেমন W2-তে যারা কাজ করে, পে স্টাফে যারা কাজ করে, হয়তো একার জন্য না হলেও ফ্যামিলির একজন কিংবা দুইজন মিলে যে ইনকামটা হয় সেটা প্রদর্শন করলে অনেক লো ডাউন পেমেন্টেও বাড়ি কিনতে পারে। সেটা যেমন 5%, 3%, ইদানিং এমন হয়েছে 2.5%-এও ডাউন পেমেন্টে বাড়ি কেনা যায়। যাদের ইনকাম ভালো অন দ্য বুকে কিন্তু টাকা কম আছে, তাদের জন্যে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোন আছে, তারা পাইতে পারে। অনেক সময় ডাউন পেমেন্টে ক্লোজিং কস্টেও হেল্প করে ব্যাংক, সেটা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোন হইতে হবে, কিন্তু তাকে ইনকামে অবশ্যই কোয়ালিফাই হইতে হবে। তবে এই জন্য প্রয়োজন হচ্ছে আপনার বাড়ি কেনার আগে ক্রেডিট স্কোরটা ভালো করা, প্লাস পাশাপাশি আপনি একজন অভিজ্ঞ যিনি ভালো বুঝে লোন অফিসারের সাথে অবশ্যই বসে আলাপ করে নেওয়া। এতে হবে কি, উপকারটা হবে সেটা হলো যে সে নিজেও জানতে পারলো যে সে কত টাকা লোন পাবে, কত টাকা মূল্যের বাড়ি কেনার জন্য, বুঝতে পেরেছি। এটা তার জন্য ক্লিয়ার হয়ে যাবে। কাজেই তার লিমিটের বাইরে সে যাবে না, পরে সমস্যায় পড়বে। কাজেই ওই সমস্যা অ্যাভয়েড করার জন্য তাকে অবশ্যই নিজের কোয়ালিফিকেশনটা যাচাই করা উচিত, এবং ব্যাংক সেই ক্ষেত্রে সব ডকুমেন্টস দেখার পরে তাকে একটা অ্যাপ্রুভাল লেটার দিয়ে দেয়, এবং এর ভ্যালিড থাকে 3 to 6 মান্থ। এর মধ্যে সে বাড়ি কিনলে ওই মর্গেজ ব্রোকারের কাছে গেলে সে ডিনাই করতে পারবে না যে সে কোয়ালিফাই করে নাই। বুঝতে পেরেছি। কাজেই সে সেফ থাকবে, সিকিউর থাকবে লোন পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, লোন পেলো একটা লোক, বাড়ি কিনলো, বাড়ি কেনার পরে ধরেন আপনার 30 বছরের মধ্যে সে কিস্তিতে বাড়িটা, সে বাড়ি মালিক হবে, এর মধ্যে সে তাকে লোন দিতে হবে। বাট অনেকে ধরেন চাকরি চলে গেলে, নানা দুর্যোগ দুর্ঘটনা পৃথিবীতে করতেই পারে, এমন ক্ষেত্রে কেউ যদি লোন দিতে না পারে সেক্ষেত্রে কতদিন পরে ব্যাংক এই বাড়িটা দখল করে নেবে? আচ্ছা, এইখানে একটা পজিটিভ কথা আগে বলে নেই, অনেকেই হয়তো এই বিষয়টা কাউকে বলে না কিংবা বলতে চায়ও না। সেটা হলো যে যখন কেউ বাড়ি কিনবে, এমন যখন সে বাড়ি কিনলো তখন তো তার ইনকাম ছিল, তার ক্রেডিট ভালো ছিল, ব্যাংক তাকে কোয়ালিফাই করেছে বেসড অন হিজ ইনকাম অ্যান্ড ক্রেডিট রিপোর্ট। জব চলে যেতে পারে, ব্যবসা নষ্ট, কোম্পানি বন্ধ হয়ে গেলে তো জব চলেই যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই, যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা ওই বায়ারকে উপদেশ দিয়ে থাকি এবং দিব, ভবিষ্যতেও দিব, অতীতেও দিয়েছি। সেটা হলো যে হ্যাজার্ড ইন্স্যুরেন্স থাকে প্রত্যেকটা বাড়িতে, তার সাথে সাথে যেন অ্যাডিশনাল আর একটা ইন্স্যুরেন্স কিনে রাখে। সেই ইন্স্যুরেন্সটা তার জন্য বেনিফিটেড হয় এই ক্ষেত্রে যে ইনকেস সে যদি জব হারায়, তবে ওই ইন্স্যুরেন্স কোম্পানি তার মর্গেজ পেমেন্ট কন্টিনিউ করতে থাকে। এটা একটা বড় একটা বেনিফিট, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানি বলেন আর লয়ার বলেন কেউ তাদেরকে বলে না, কিন্তু রিয়েলি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এই কথাটা আলাপ করে নেওয়া ভালো। এবং অ্যাডিশনাল ইন্স্যুরেন্সটা নিলে, যেহেতু জবের কোনো গ্যারান্টি নাই, কাজেই জব চলে গেলে লিগ্যাল জব হইতে হবে, সেই জবটা চলে গেলে যেন ইন্স্যুরেন্স কোম্পানি মর্গেজ পেমেন্টটা কন্টিনিউ করে। এতে কি হয়, তাকে ঘর ছাড়া হইতে হয় না। কারণ যে কোনো বাড়িতে মর্গেজ থাকলে পরপর যদি 3 মাস মর্গেজ পেমেন্ট না দিতে পারে, তখন ব্যাংক
এর উপরে একটা লিস পেন্ডেন্স দিয়ে দেয়, অর্থাৎ তারা যে দিচ্ছে না ডিফল্টে সেটা সিস্টেমে রেকর্ড করে দেয়। ওকে, রেকর্ড করে দিলে হয় কি, তার ক্রেডিটে একটা স্পট পড়ে গেল যে সে মর্গেজ পেমেন্ট দিতে পারে না। ওকে, তখন অন্য দেখবেন যার ক্রেডিট স্কোর ওভার 7 ছিল, 3 মাসের পেমেন্ট না দিলে সেটা 500-এ চলে আসবে এবং হিস্টোরিটা খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে মর্গেজ পেমেন্টের ক্ষেত্রে এই জটিলতা এড়ানোর জন্য অ্যাডিশনাল একটা ইন্স্যুরেন্স অবশ্যই যেন কিনে রাখে। ওকে। তো ধরেন কয় মাস না দিলে পরে বাড়িটা দখল করে নেবে? আপনি তো বললেন যে হচ্ছে একটা সতর্কতা দিবে, ক্রেডিট লস হয়ে যাবে। এটা ডিপেন্ড করে ব্যাংক টু ব্যাংক এবং স্টেট টু স্টেট। যেমন আমরা যে স্টেটে থাকি নিউ ইয়র্ক, এখানে কোর্টের সিস্টেম খুব জটিল। ওকে, যার জন্য ব্যাংকগুলি থাকে স্টেটের বাইরে, যেমন ধরেন ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, ব্যাংকের অফিসগুলি ওইদিকে। আচ্ছা, আর প্রপার্টি হলো নিউ ইয়র্কে। ওকে, এবং নিউ ইয়র্কের কোর্টের সিস্টেম খুবই জটিল, তো ওরা বিপদে পড়ে যায় আর কি, সেটা বলবো। যদিও শুনতে মানে একটু হালকা লাগে, কিন্তু তা না। কিরকম? একটা বাড়ি যখনই বাড়ি এলো মর্গেজ, বাড়ির মালিক ডিফল্টে পড়ে যায়, 3 মাস পরে তারা অবশ্যই এটা লিস পেন্ডেন্স দিয়ে দেয় বাড়ির উপরে যে সে ডিফল্টে আছে। ওকে, কিন্তু এইটা ব্যাংক এই প্রসিডিওরে কোর্টের সিস্টেমে এই প্রসেসিং করতে হবে, যেটা সব দেশেই একই, কিন্তু লেন্দি হবে এখানে 7 থেকে 8 বছর, অনেক সময় 10 বছর লেগে যায় ব্যাংকের ওকে, এই বাড়িটা রিকভার করতে। ও আচ্ছা। তো এই ফাঁকে যদি আপনার যে বাড়িটার মালিক সে যদি টাকা পরিশোধ করে দেয়, তবে সে ওভারকাম করতে পারে? সেইটা ব্যাংকের সাথে কথা বলে নেগোশিয়েট করে আবার হয়তো রিইনস্টেট করা যেতে পারে। এটা অনেককেই আমরা নিজেরাও রিয়েল এস্টেট করি, অনেক সময় শর্ট সেল প্রসেস করি, মডিফিকেশন করি, অনেক সময় রিস্টেটমেন্ট যে অ্যারেঞ্জমেন্টটা সেটাও করে থাকি। তো সেই ক্ষেত্রে ব্যাংকের সাথে কথা বলে, ওরা কোনো কাস্টমারকে আসলেই ডিফল্টে রাখতে চায় না, দে আর উইলিং টু হেল্প এভরিওয়ান। ওকে, ওরা চায় বাড়িতে যারা আছে তারাই বাড়িতে থাক, কিন্তু পেমেন্টটা দেখ, যে কয় মাস বিহাইন্ডে পড়ে গেল সবগুলো ক্লিয়ার করে দিতে হবে। সেইগুলি ক্লিয়ার করে দিতে হবে। অনেকের ক্ষেত্রে হয়তো সময়টা যদি বেশি হয়ে যায়, পুরো টাকা একবারে দেওয়া সম্ভব হয় না, কিছুতেই না, হয় না। ধরেন $50,000 বিহাইন্ডে পড়ে গেছে, $50,000 একটা মানুষ সাডেনলি কোত্থেকে দেবে? সেটাই। সেই ক্ষেত্রে ব্যাংক রিয়েলি হেল্প করে, কিন্তু মানুষের ইন্টেনশনটা থাকতে হবে, আর তার ইনকামটাও যদি সাপোর্টেবল হয়, তখন সে যেটা করতে পারে যে রেগুলার মর্গেজটাও তাকে চালাতে হবে, কন্টিনিউ করতে হবে, প্লাস যেটা প্রিভিয়াস এরিয়ার হয়ে গেল যেটা বকেয়া হয়ে গেল, সেইটাকেও ইনস্টলমেন্ট করে নেওয়া যায়। যে হয়তো শর্ট টার্মের জন্য না, মিড টার্ম কিংবা লং টার্মের জন্য, হয়তো ওই অ্যামাউন্টটা লং টার্মের জন্য পেমেন্ট, যেমন রেগুলার পেমেন্ট যদি ধরেন এক্সাম্পল $2,000 পার মান্থ হয়, এটা আপনি কন্টিনিউ করে দেবেন। আর যে $50,000 ফর এক্সাম্পল যেটা এরিয়ার হয়ে গেল, সেই টাকাটাকে আপনি 5 বছর 7 বছরের জন্য ইনস্টলমেন্ট করে নিতে পারেন। এতে পেমেন্টটা কম হয়, ওইটাও মেনটেন করা সম্ভব হয়, চাপটাও কম হলো, এই একটা ওয়ে আছে। কাজেই কেউ যদি চাকরি হারানোর পরে ঘাবড়ে যায়, আমি তাকে বলবো না ঘাবড়াতে। ব্যাংক অনেক অপরচুনিটি, ব্যাংক ইজ উইলিং টু হেল্প পিপল। বুঝতে পেরেছি, ওরা চায় না যে ডিফল্ট হোক, যেটা আপনি বললেন, কোর্ট কাছারি করুক, ফরক্লোজারে যাক, এটা ওরাও চায় না, কিন্তু ওইটা হলো লাস্ট রিসোর্ট। কিছু করার যখন না থাকে, ফরক্লোজ করতেই হবে। রাইট।